90.7 তোমার FM আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য দীপান্বিতা মিত্র নাথের লেখা অব্যক্ত। দীপান্বিতা মিত্র নাথ সাহিত্য নিয়ে পড়াশুনো করতে গিয়েই হোক বা পরবর্তীতে ভাষা নিয়ে শিক্ষকতা করতে গিয়েই হোক, তার মধ্যে বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে লিখে প্রকাশ করবার একটা ইচ্ছে তার বরাবরই ছিল। সেই সঙ্গে তার কল্পনাপ্রসূত মনের আবেগগুলোকে লেখার মাধ্যমে তুলে ধরবার ইচ্ছেটাও ছিল বহুদিনের। এইভাবেই অগ্রসর হতে হতে লেখা শুরু করেন তিনি, আর সেই ইচ্ছে এখন ভালোবাসায় পরিণত হয়েছে। প্রকাশ পেয়েছে তার লেখা প্রথম বই সূর্যতোপা, এবং তার আরও কিছু লেখা খুব শীঘ্রই আসতে চলেছে। আজকের গল্প পাঠে রয়েছে 221B হ্যারিসন রোড থেকে সুমিতেন্দ্রদা, ফি অফ ফেদার্স থেকে অনিরুদ্ধ, সুপ্রজা, সায়ন্তন, গার্গিদি এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, দীপান্বিতা মিত্র নাথের লেখা অব্যক্ত। ओ सामने देखिए मैडम जी, उस सन्नाटे को महसूस कीजिए। आगे जाने से और गहरी होगी, जान पाएंगी आप उसके भूले बिछड़े अकेले कमरे, टूटे हुए ख्वाबों तले बिखरती दीवारें। वहां वक्त ठहर गया है, उदास है। ये उदासी कुछ रूठी हुई सी है, चुप्पी सी, सादी हुई, थोड़ी सहमी सी। कुछ बोलना चाहती है पर जाने किससे डरती है। জয়সালমেরের মহারাজ জয়সাল সিংয়ের তৈরি 1800 শতাব্দীর সেই শুষ্ক মরু উদ্যানের সামনের পাহাড়ি টিলা, যার ছত্রি সৌধর ওপরে দাঁড়িয়ে রয়েছে মেঘলা বসু। ট্যুরিস্ট গাইড বিক্রম ভার্মার কথাগুলো শুনতে শুনতে তার চোখে মুখে একরাশ বিস্ময় এবং উদ্বেগের ঘটা দেখা যায়। যে স্থানে মেঘলাই প্রথম আসলো, সেই জায়গাটা এত পরিচিত হলো তার কাছে কিভাবে? ইতিহাসের সেই বহু প্রশ্ন উদ্রেককারী গ্রাম, সেই অভিশপ্ত কুলধারা তার কাছে এতটা পরিচিত কেন, এতটা চেনা লাগছে কেন তার? আর শুধু তাই নয়, এর সাথে 84টা প্রত্যন্ত গ্রাম এক রাতের মধ্যে ফাঁকা হয়ে গিয়েছিল। অজান্তেই মেঘলার মুখ দিয়ে বেরিয়ে আসে, किससे डरती है? वो कौन सी वजह है इस बिराने के पीछे? क्यों बन गया ये खंडर? श्राप मैडम जी, श्राप। श्रापित है ये पूरा गांव, ये पूरा इलाका। कोई नहीं बस पाएगा यहाँ। कुछ लोग ने कोशिश की थी, लेकिन वो भी गायब हो गए। कहाँ गया कोई अता पता नहीं मिला। বিক্রমজির আবার দেওয়া উত্তরে থরথর করে কাঁপতে থাকে মেঘলা। বিক্রমজি আবার বলে চললেন, ये सूखा वीरान खाली कमरे जो देख रही हैं ना आप, दिन के उजाले में ये बंजर है, पर रात को खाली नहीं रहती है, जग जाती है। जगाते हैं इसके रहने वाले। वो अब कोई दूसरी दुनिया में रहते हैं। अंधेरे में है वो लोग। रात के नज़ारे कुछ और ही अलग है मैडम जी। कोई नहीं आता यहाँ, आता भी है तो बच के निकलना मुश्किल है। আমি আমি আসবো, আমাকে আমাকে আসতেই হবে। নিজের অজান্তেই মেঘলা বলে উঠল কথাগুলো। তারপর খেয়াল হতে সে নিজেই চমকে উঠল। সে নিজেও জানে না তার সঙ্গে কি হচ্ছে এই বিগত কয়েকদিন ধরে। তার নিজের ওপর যেন কোনো নিয়ন্ত্রণই নেই। এক অদৃশ্য শক্তির হাতের ইশারায় তার গতিবিধি যেন মাপা। বুকটা ব্যথা করছে, আবার প্রচণ্ড দম বন্ধ করা কষ্ট যেন। নিঃশ্বাস নিতেও যেন খুব কষ্ট হচ্ছে তার। আচমকা কানের পাশে একটা
আবেশাচ্ছন্ন গম্ভীর কণ্ঠস্বর। ভয় পাচ্ছ মেঘলা? পেও না, আমি তো আছি তোমার সঙ্গে, তোমার হৃদয় জুড়ে। চলো, এগিয়ে চলো, খুঁজে বের করতে হবে সেই অজানা রহস্যকে। সাহিত্যের ছাত্রী মেঘলা বাসু বরাবরই উজ্জ্বল, চঞ্চল, প্রাণবন্ত একটি মেয়ে হিসেবে ইউনিভার্সিটিতে ভীষণ জনপ্রিয় ছিল। বিশেষ করে তার মিষ্টি গানের গলাটি বেশ আকর্ষণীয় ছিল সবার কাছে। নিজের জগতে একটি শান্তিপ্রিয় জীবনে এক প্রকার উড়ে বেড়ানো প্রজাপতির মতন ছিল এই মেয়েটি। সৃষ্টি সুখের উল্লাসে মাতোয়ারা থাকতেই সে বেশি স্বচ্ছন্দ বোধ করে। কিন্তু হঠাৎ করেই কেমন যেন সব বদলে গেল। বুঝে উঠবার সময়টুকু না দিয়েই জীবন যেন তাকে অন্যদিকে নিয়ে যেতে শুরু করল। আমাদের জীবনে সব কিছু কি পরিকল্পনা অনুযায়ী ঘটে? মেঘলা কোনো উত্তর খুঁজে পায় না, না হলে তার তো বাঁচারই কথা ছিল না। হঠাৎ হার্টের অসুখ যখন ধরা পড়ল তখন ডক্টর বলেই দিয়েছিলেন নিউ হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এটা বললেই তো আর হলো না, ডোনার তো লাগবে। প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা নার্সিংহোম ঘুরে ঘুরে যখন ডোনার পাওয়া যাচ্ছিল না, তখন সে জীবনের মায়া ত্যাগ করে ফেলেছে। আচমকা কাছের মানুষরা যেন কেমন অচেনা হতে শুরু করলো। সকলের এরূপ ব্যবহার যন্ত্রণার পারদ যেন আরো বাড়িয়ে দিচ্ছিল মেঘলা এবং মেঘলার পরিবারের। সবই খুব আকস্মিক ছিল। সুন্দর একটা ঝকঝকে জীবন থেকে হঠাৎ করেই যেন সব আলো নিঃশেষ করে অন্ধকারের দিকে তাকে কেউ যেন ঠেলে দিয়েছে। মৃত্যু নিশ্চিত এই ভেবে যখন সে ও তার পরিবার প্রমাদ গুনছে, ঠিক সেই সময়ে আসে একটি সুখবর। একেবারে একেবারে অভাবনীয়ভাবে পাওয়া যায় একজন ডোনার। যদিও সেটা খুবই অনভিপ্রেত অপর দিকে। অ্যাক্সিডেন্টে সেই মানুষটির আর বাঁচার কোনো আশাই ছিল না। সংকটজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় নার্সিংহোমে, যেখানকার অন্য একটি ডাক্তার মেঘলার চিকিৎসা করছিলেন। দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিটির সঙ্গে যখন ব্লাড গ্রুপ ম্যাচ করে মেঘলার, ডাক্তারের তরফ থেকে প্রথম প্রস্তাব দেওয়া হয় সেই ব্যক্তির পরিবারকে, কারণ তাকে বাঁচাবার কোনো রাস্তাই ছিল না তার কাছে। হাতে পায়ে সেভারাল ইনজিউরি, মূলত মস্তিষ্কে ভয়ানক আঘাত নিয়ে তাকে প্রায় মৃতপ্রায় অবস্থায় নার্সিংহোমে আনা হয়। তখন তার বাঁচার আশা খুবই কম। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার ঘটে। জানা যায় যে সেই ব্যক্তিটি নাকি মৃত্যুর পর তার দেহের অঙ্গ দান করবার ইচ্ছা রেখেছিল। সবকিছুই খুব কাকতালীয় হলেও মেঘলার জন্য বিরাট আশীর্বাদ হিসেবে প্রতিপন্ন হয়। রাতারাতি সমস্ত ব্যবস্থা করে সার্জারি করা সম্ভব হয়েছিল ডক্টর ত্রিপাঠীর সুদক্ষতা ও তার বাবার টাকার জোরে। তারপরেও মেঘলার জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে বেশ সময় লাগে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল মেঘলা। সুস্থ হচ্ছিল নাকি নতুন কোনো লড়াইয়ের জন্য তৈরি হচ্ছিল সে? তখনও তার কাছে এসব কিছুই অজানা। কিছুদিন পরের কথা, গভীর রাত। সে বহুদিন পর শান্তির ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ করেই একটা শ্বাসকষ্ট আর বুকে তীব্র একটা যন্ত্রণা শুরু হলো মেঘলার। সে তখনও ঘুমের রেস থেকে পুরোপুরি বার হয়নি। অদ্ভুতভাবে সেই মুহূর্তে হালকা একটা ডাক শুনতে পায় সে। কেউ যেন নাম ধরে ডাকছে তাকে। আর সেই সঙ্গে বাড়তে থাকে বুকের যন্ত্রণা, দম বন্ধ করা একটা কষ্ট। যেন যেন কারো করুণ আকুতি শুনতে পাচ্ছে সে। ছটফট করতে শুরু করলো মেঘলা, কিন্তু তখনও চোখ খুলতে পারে না সে। এরপরেই একটা প্রবল আকর্ষণ অনুভব করে সে।
যেমন একটা চুম্বক লোহাকে টানে, ঠিক সেই রকম। বিছানা থেকে ছিটকে পড়ে যায় সে। দম আটকে আসছে তার। বহু কষ্টে মাথা তুলে দাঁড়াতে গিয়ে দেখে তার ঘরের দক্ষিণ পূর্ব কোণের ব্যালকনির সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। আশেপাশের সমস্ত চিত্র হঠাৎ করেই যেন পাল্টাতে শুরু করলো। সবকিছুই যেন স্বপ্নের মতন লাগছে। পুরনো পরিত্যক্ত মরু অঞ্চলের গ্রাম্য একটি এলাকা, প্রাণহীন এক জীর্ণ ভূমি। ওই পরিবেশে সে আর তার সামনের সেই আগন্তুক তারই দিকে তাকিয়ে আছে দীপ্ত দৃষ্টি নিয়ে। তার গভীর চোখ দুটো অপলক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে মেঘলাকে। তবে তবে মাথার পাশে চোখ পড়তেই চমকে কেঁপে ওঠে মেঘলা। অঝরে নামছে রক্তিম তরল, আর আস্তে আস্তে ভিজিয়ে দিচ্ছে তার চোখ, মুখ, গলা আর বুক। সে যেন এক অসহনীয় দৃশ্য। মেঘলার বুকে যেন কেউ গরম লোহা নিক্ষেপ করছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। অপর প্রান্তে সেই অজানা লোকটিকেও যেন খুব কষ্টে আছে বলে মনে হচ্ছে। এই দৃশ্য সে বেশিক্ষণ সহ্য করতে পারল না। তার চেতনা হাল ছেড়ে দিল। কিন্তু তার সম্বিত লোভ পেতে পেতে ঝাপসা চোখে লক্ষ্য করে গেল সেই আগন্তুকের অবিচল দৃষ্টি তারই দিকে একইভাবে স্থির নিষ্পলক হয়ে চেয়ে রয়েছে। বাট তুই নিজের ডিপার্টমেন্ট ছেড়ে ইতিহাসের লেকচার শুনছিলিস মেঘু, কিন্তু কেন? তোর তো এসব অতীত নাড়াঘাটা একদম পছন্দ নয়। ইনফ্যাক্ট তুই এখনো পছন্দ করিস না। তাহলে আর তাও লাইব্রেরি হলে না হয় একটা কথা ছিল, বাট তুই আশিস স্যারের ক্লাসে বসে শুনছিলিস। স্ট্রেঞ্জ। আচ্ছা, কেসটা কি বলতো? একটু খুলে বলবি প্লিজ? বিদীপ্তা মমিতার কথাগুলো যেন তার কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সে কি করে উত্তর দেবে? তার তো নিজেরই এখন উত্তর খোঁজার পালা। অনেক অনেক প্রশ্ন তার সামনে। আর তাই অজানাকে জানবার জন্য অতীতের পাতা উল্টাতে মরিয়া হয়ে ওঠে মেঘলা বাসু। যে ইতিহাস ওর কোনো কালই ভালো লাগতো না, আজকে প্রফেসরের করা বিশ্লেষণগুলো নীরব হয়ে এক মনে শুনছিল সে। যেন যেন তার মনে গেঁথে যাচ্ছে স্যারের প্রত্যেকটা শব্দ। ইতিহাসের খোঁজ করার এক লিপ্সা আছে, আর তা যখন লাইব্রেরির ভারী বইয়ের মধ্যে সীমারেখা টেনে তাক বন্দি হয়ে যায়, তখন আরও বেশি করে লালায়িত হয়ে ওঠে। অতীতে যা বইয়ের পাতায় কোনোদিন স্থান পায়নি, সেই অজানাকে জানবার ইচ্ছে দাঁড়িয়ে বেড়ায় পাগলের মতো। সেই সব অতীত যা আজও ঘুরে বেড়ায় কোনো লোকগাথা, বয়স্কদের গল্পে, কোনো পরিত্যক্ত মহল বা এলাকার নিশ্চুপ প্রান্তরে, কোনো ভগ্ন স্তূপের প্রস্তরখণ্ড বা শান্ত নদী যার সাক্ষী। তাই এই লিপ্সা যার মধ্যে, সে ছুটে যায় ওই অজানার দিকে, যত দূর তার ক্ষমতা। হঠাৎ করেই সেই কথাগুলো ছাপিয়ে ঠিক তার কানের গোড়ায় আরও একটা গলা শুনতে পায় সে। আর যখন ইতিহাসের সঙ্গে জুড়ে যায় অতি প্রাকৃত, তখন উত্তেজনা হয়ে যায় দ্বিগুণ। প্রচলিত ধারণায় বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণের তাগিদে সে ছুটে বেড়ায় এই প্রান্তর থেকে অন্য প্রান্তর। আর তাই তো কখনো ছুটে যাওয়া দক্ষিণ ভারতের গোলকুন্ডা আবার রাজস্থানের ভানগড়, বা কখনো পরিত্যক্ত ভারতবর্ষের দ্বিতীয় মোস্ট হন্টেড প্লেসেসের তকমায় রীতিমতো কুখ্যাত কুলধারা। অস্ফুটে তার মুখ দিয়েও বেরিয়ে আসে, কুলধারা। হ্যাঁ, কুলধারাকে জানতে হবে, সামনে আনতে হবে তার তার হারিয়ে যাওয়ার রহস্য। এটা এটা কি কোনো অভিশাপ, নাকি নাকি এর পিছনের কোনো প্রত্নতাত্ত্বিক ব্যাখ্যা জড়িত আছে?
প্রচলিত ধারণায় অতিপ্রাকৃত কি আদৌ আদৌ ওখানে ঘাঁটি স্থাপন করতে পেরেছে নাকি নাকি ভ্রম মাত্র? না 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 না, জানতে হবে আমায়। প্রমাণ জোগাড় করতে হবে আমায়। সামনে বসা মৌমিতার মুখ তখন এতটা বড় শূন্য সৃষ্টি করতে সক্ষম হয়েছে যে ছোটোখাটো একটা বাচ্চার হাত তো দিব্যি ঢুকে যাবে, মিষ্টি তো নিমিত্ত মাত্র। সে কিছু প্রশ্ন করতে যাবে তার আগেই দেখা গেল মেঘলা ছুটছে লাইব্রেরির দিকে। লাইব্রেরিতে ঢুকে কোন দিকে যাবে কি খুঁজবে, হঠাৎ করেই যেন সব গুলিয়ে গেল তার। সে যে এখানে কেন এসেছে তাও ঠিক গুছিয়ে মনে করতে পারছে না। ধীরে ধীরে ভেতরে ঢুকে যেন বিহ্বলতা আরও অধিক মাত্রায় পৌঁছে গেল তার। আবারও একটা অস্বস্তি বোধ হতে শুরু করলো তার বুকে। এতটা চাপ নেওয়া কি ঠিক হচ্ছে তার? আর আর কেনই বা নিচ্ছে সে? সবে একটা বিপদ কেটে নতুনভাবে বাঁচার সুযোগ হয়েছে তার। ডক্টর স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে কোনো রকম শারীরিক বা মানসিক চাপ না নিতে। আর সে এখন দিশেহারা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে লাইব্রেরিতে। খানিকক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে সে ঠিক করলো যে এবার সে ফিরে যাবে। আর ঠিক তখনই একটা শীতল প্রশান্তির বাতাস তার শরীর মনে খেলা করে যায়। কি তৃপ্তিদায়ক সেই শীতলতা, খুব মনোরম। এত ঘাবড়ে গেলে চলবে? কথাগুলো শুনতেই চমকে তাকিয়ে ওঠে। তারপর খোঁজবার একটা বৃথা চেষ্টা করে মেঘলা। বারবার এদিক ওদিক দেখতে থাকে, খুঁজতে থাকে সেই অদ্ভুত শব্দের উৎস। কিন্তু শুধুই নীরবতা ছাড়া আর কিছুই ঠাহর করতে পারল না সে। হতাশ হয়ে সামনের বুকশেলফটার কাছে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই ঠক করে একটা আওয়াজ শুনতে পায় সে। চমকে দেখে একটা বই অনেকটা এগিয়ে ঠিক যেন তার হাতের একদম কাছে এসে পড়েছে। যেন তারই জন্য কেউ এগিয়ে দিয়েছে বইটাকে। মেঘলা বইটা হাতে তুলে নেয়। দেখে যা বোঝা যায় বইটি কোনো হারিয়ে যাওয়া ইতিহাসের। আর তারপরেই পুনরায় লাইব্রেরির বিভিন্ন প্রান্ত থেকে আরও কয়েকটা তথ্য সমৃদ্ধ ইতিহাসের বই ঠিক একইভাবে তার সামনে বেরিয়ে আসে। প্রত্যেকটাকেই হাতে তুলে নেয় সে, খুলে ফেলে ভেতরের পাতা, জ্ঞানের চাহিদায় আকুল হয়ে। পুরনো হয়ে যাওয়া হলদে পাতাগুলোর ছোঁয়ায় শত সহস্র শিহরণ অনুভব করে মেঘলা। পাতাগুলো উল্টাবার সময় সে লক্ষ্য করল যে সে সুন্দরভাবে বার করে যাচ্ছে যে কোন অংশে তার চোখ বুলানো দরকার আর কোনটা একেবারেই প্রয়োজন নয়। যেমনটা বহু পরিচিত একটা পছন্দের বইয়ের ক্ষেত্রে হয়। আগে থেকেই সে জানে যে কোথায় কি লেখা আছে, সবটাই যেন তার পড়া। নিজের মধ্যে একটা অদম্য ইচ্ছাশক্তি উপলব্ধ করে সে, আর সে অনুভব করে একজন অজানা ব্যক্তির সঙ্গ। কেউ যেন ঠিক তার পাশে এসে দাঁড়িয়েছে। নিস্তব্ধ লাইব্রেরিতে একটি হিম শীতল আবেশ সৃষ্টিকারী কণ্ঠস্বর আবারও তার কানের সামনে বলে উঠল, পেজ নাম্বার 120। আবার 250। আবার একটু পরে এসে বলে উঠল, 364, 405। এই রকম কয়েকটি বারংবার নির্দেশ, আর শুধুমাত্র পৃষ্ঠা উল্টাবার অপেক্ষা। সম্মোহিত মেঘলা নিজের ওপর নিয়ন্ত্রণের বেড়াজাল ছিঁড়ে চলে গেল অন্য এক জগতে। কেউ যেন খুব গম্ভীর স্বরে তার কানের সামনে এসে ইতিহাস বলতে শুরু করেছে। মরু রাজ্যের সোনার কেল্লানি ঐতিহ্যবাহী জয়সালমীরের থেকে 18 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটা প্রাচীন গ্রামের
যাকে নিঃসন্দেহে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার আদলে তৈরি বলা যায়। হলদে বেলে পাথর জুড়ে জুড়ে তৈরি প্রতিটা ঘরবাড়ি, আশ্চর্য বিষয় প্রত্যেকটা বাড়ি দ্বিতল, তাও কোনো সিমেন্ট বালি ছাড়াই তৈরি করা। সুপরিকল্পিতভাবে এই গ্রাম যাদের হাতে তৈরি তারা ছিলেন পালি প্রদেশ থেকে আগত পালিওয়াল ব্রাহ্মণ সম্প্রদায়। 1100 শতকের আশেপাশের সময় এই পালি থেকে আগত ব্রাহ্মণেরা রাজস্থানের জয়সলমীর, সাথলমের মানে বিকানের যোধপুর এইসব অঞ্চলে ছড়িয়ে পড়ে বসতি স্থাপনের লক্ষ্যে। এই পালিওয়াল ব্রাহ্মণদের গ্রামের ব্যবস্থাপনা খুবই আকর্ষণীয় ছিল ওই সময়কালের হিসেবে। রাস্তা থেকে ঘরবাড়ি, গোয়ালঘর থেকে জলের সংরক্ষণ ব্যবস্থা, কৃষির উন্নত প্রকল্প, ব্যবসা বাণিজ্য এবং সুদক্ষ প্রশাসক হিসেবে সবেতেই এদের নজর কাড়া উদাহরণ। এদের অবস্থাপন্ন জীবনধারা এবং প্রায় 600 বছর ধরে তা বজায় রাখা আজও অবাক করা বিষয়। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গিয়ে আজ যা আলোচ্য এবং বিস্ময়কর তা হলো এই গোটা গ্রামের সঙ্গে আরও 83টা গ্রাম এক রাতের মধ্যে উধাও হয়ে যায় এবং পরবর্তীতে কোনো পদাঙ্কই আর খুঁজে পাওয়া যায় না। পেছনে পড়ে রয়েছে শুধু কিছু কাহিনী এবং তার সঙ্গে জুড়ে থাকা অলৌকিক কিছু ঘটনা, যা আজও ভয়, বিস্ময় ও উদ্বেগের সংমিশ্রণে এক গভীর রোমাঞ্চের সৃষ্টি করে। এক কাহিনী অনুযায়ী 1815-তে জয়সলমেরের মেহরাওয়াল শাসক গজ সিং এর দুর্বলতার সুযোগ নিয়ে তার দিওয়ান সালিম সিং গোটা প্রদেশে হুকুম চালাত। সালিম সিংয়ের নিষ্ঠুরতার প্রকোপ গিয়ে পড়ে পালিওয়াল ব্রাহ্মণ সম্প্রদায়ের ওপর এবং যা চরমে ওঠে যখন সে গ্রামের প্রধান পুরোহিতের 12 বছরের কন্যা লক্ষ্মী মাইয়ার ওপর কুনজর দেয়। তার বিবাহের প্রস্তাব যখন ব্রাহ্মণরা নাকচ করে দেয় তখন চলে বিভিন্ন চাপ সৃষ্টি করে স্বার্থ সিদ্ধির খেলা। প্রচুর টাকায় কর আদায় যার মধ্যে ছিল অন্যতম। কিন্তু তাতেও তাদের মাথা নত করা যায় না। এই ব্রাহ্মণরা বংশের মর্যাদা, জাতের মর্যাদা এগুলোকে রাখত সব কিছুর ঊর্ধ্বে। তারা কোনো ক্ষত্রিয়দের কাছে নিজের মেয়ে দিতে রাজি নয়। এই অপমানের জেরে সালিম সিং যখন মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় তখন গ্রামবাসীরা একটা রাতের সময় চেয়ে নেয় এবং সেই রাতে পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় গ্রাম ছাড়া। তাদের জমানো সমস্ত রোজগার, ধনসম্পত্তি ফেলে রেখে রাতারাতি বেরিয়ে যায় গ্রাম থেকে, আর যেতে যেতে দিয়ে যায় এক বিধ্বংসী অভিশাপ। আর কোনো বসতি কোনো দিনও এই অঞ্চলে কেউ স্থাপন করতে পারবে না। কোনো জীবিত প্রাণীকে খুঁজে পাওয়া যাবে না এই এলাকায়। এত দূর অবধি এসে আগ্রহ, উদ্দীপনা দুটোই বাড়তে থাকে মেঘলার। আগ্রহের তাড়নায় হাতড়াতে থাকে সেই সব বইয়ের পাতাগুলো, কিন্তু এই একই তথ্যের পুনরাবৃত্তি চলতে থাকে। সে অস্থির হয়ে ওঠে, ছুটে বেড়ায় আরও বইয়ের খোঁজে। তার বিন্দুমাত্র খেয়াল থাকে না যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। ইউনিভার্সিটি লাইব্রেরিতে আর সেভাবে কোনো স্টুডেন্ট নেই। যে দু একজন ছিল তারাও বেরিয়ে যাচ্ছে। লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ার সময় ঘোষণা হয়ে যায় বারংবার, কিন্তু কিছুই যেন কর্ণগোচর হয় না তার। ফাঁকা লাইব্রেরিতে এক কোনায় বসে সে বেখেয়ালে অতীতের গভীরে ডুবে রয়েছে। আচমকা যখন লাইটগুলো নিভে যায় সে চমকে ওঠে। সম্পূর্ণ না হলেও কিছুটা সম্বিত ফিরে যখন নিজেকে লাইব্রেরিতে খুঁজে পায় সে আশ্চর্য হয়। আবারও সব গুলিয়ে যায় তার এখানে আসার কোনো কারণ অনুসন্ধান করতে পারে না। সে প্রচণ্ড ঘাবড়ে যায়, ছুটে বাইরে বেরোবার জন্য দৌড় লাগাতে শুরু করে, কিন্তু অন্ধকারে হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়ে যেতে যেতেও সে ভয়ার্ত দৃষ্টিতে সে লক্ষ্য করে যে তার হাতটা কেউ শক্ত করে ধরে রেখেছে। তার বুক দপদপ করছে। পিছন ঘুরে কিছু বুঝতে পারে না সে অন্ধকারে। মনে হয় একটা আবছা ছায়া মূর্তি যেন দাঁড়িয়ে রয়েছে পিছনে। কিন্তু নিজের হাতের দিকে তাকাতেই সে ভয়ে শিউরে ওঠে। কিছুই নেই সেখানে, কিন্তু তবুও সে উপলব্ধি করছে কেউ যেন তার হাতটা শক্ত করে ধরে রেখেছে।
এইবার সে ভালো করে লক্ষ্য করে দেখে যে একটা ধোঁয়াশা মতন হাত তার হাতের ওপর যেন আকার ধারণ করছে। গঠন দেখে মনে হয় যে সেটা কোনো পুরুষের হাত। ভয়ে কুকড়ে মেঘলা ঝুঁকে পড়ে। এখান থেকে উঠবার বা হাত ছাড়িয়ে নেবার ক্ষমতা বা সাধ্য কোনোটাই তার মধ্যে আর নেই। উল্টো দিক থেকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে সেই রহস্যময় অবয়ব। চোখ ঝাপসা হয়ে আসছে মেঘলার, বুকটা যেন কাঁপছে, আর তার সঙ্গে সেই তীব্র একটা যন্ত্রণা। সে আর সহ্য করতে পারছে না এগুলো। অবয়বটি সামনে এসে গেছে, তার পুরোপুরি সামনাসামনি। সৌম্যকান্তি উজ্জ্বল চোখের একটা মনোমুগ্ধকর চেহারা, কিন্তু সেই মধুরতা ছাপিয়ে এক ভয়াল ছাপ ফেলেছে তার কপালের গভীর ক্ষতের চিহ্ন। আর সেই ক্ষত বেয়ে নেমে আসা রক্ত যেন আজও ভিজিয়ে দিচ্ছে তার গোটা বুক, ঠিক যেন প্রথম দিনের মতো। তীব্র থেকে তীব্রতর হতে থাকে মেঘলার বুকের যন্ত্রণা। যুবকটির চোখ দুটো ভীষণ ক্লান্ত ও সিক্ত, আর তার মুখে একটা করুণ হাসি অস্ফুটে মেঘলার মুখ দিয়ে বেরিয়ে আসে। কে কে তুমি? কি চাও? কেন আমার সঙ্গে এসব ঘটাচ্ছ? আমার আমার ভীষণ কষ্ট হচ্ছে, বুকে প্রচণ্ড ব্যথা। একটু সাহায্য চাই তোমার। আমিও এখানকারই ছাত্র ছিলাম, প্রত্নতত্ত্ব বিভাগের, তোমার সিনিয়র। আমার অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে আরেকটু সাহায্য করো প্লিজ। অজানা সেই ব্যক্তির এই হঠাৎ করে বলে ওঠা কথায় থমকে যায় মেঘলা। তবুও আবার জিজ্ঞেস করে সাহস করে, কিন্তু আমি কেন? আমি তো ইতিহাসের সেভাবে কিছুই জানি না। আর আমার সাহসও নেই যে আমি ওই রহস্যকে ভেদ করব। কতটুকুই বা আমার সাধ্য। আমাকে দিয়ে না করি অন্য কাউকে হতো। মেঘলার কথা শেষ না হতেই অপর প্রান্ত থেকে উত্তর আসে। ধরে নাও তোমায় মন দিয়ে ফেলেছি। মন দেওয়া নেওয়ায় তো একাত্মতা তৈরি হয় না, আর তাই তোমার মধ্যেই আমি আর আমার মধ্যেই তুমি। তোমাকে আমার অসম্পূর্ণ ডিসকভারিটার জন্য আমি কিছুতেই ছাড়তে পারছি না। তোমাকে এটা করতেই হবে। তুমি কাজটা সম্পূর্ণ করো বা আমি করি, দুটোই এখন সমান। ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আগলে রাখবো আমার প্রাণ দিয়ে। মেঘলা প্লিজ, এই বোকামিটা না বন্ধ কর। এই রাতের প্ল্যানটা একেবারে মূর্খামি হয়ে যাবে। ফার্স্ট অফ অল, তুই বাড়িতে জানাসনি যে তুই কুলধারা আসছিস, আর সেকেন্ডলি তোর শরীরের এই অবস্থা। নেহাত আমরা বন্ধুরা মিলে জোর করাতে তাই তোকে রাজস্থানে আসার পারমিশন দেওয়া হয়েছে, আর তার উপর তুই এই সব। আচ্ছা আমাকে একটা কথা বল, তুই সব পাগলামো কেন করছিস বলতো? মুখের প্রশ্ন শেষ হয় না মমিতার। মেঘলার ঠিক গা ঘেঁষে একটি ছায়ামূর্তি যেন হঠাৎ করেই উপস্থিত হয়েছে সেখানে। সেই মূর্তির দৃষ্টি মৌমিতার দিকে। মেঘলা এখন গাইডের দিকে ঘুরে রয়েছে, কিন্তু মৌমিতার চোখের সামনে এখন এক ভয়ানক দৃশ্য। সেই ছায়ামূর্তি যেন বলতে চাইছে, খবরদার, একদম বিরক্ত করবে না। কে তোর সঙ্গে? সে কথাগুলো শেষ করতে পারে না। কাঁপতে কাঁপতে পেছাতে থাকে সে। সঙ্গে আরও 3 বন্ধু বিদীপ্তা, সুজয় আর আকাশ কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। মেঘলার সঙ্গে সঙ্গে এতক্ষণ মৌমিতাই ঘুরে বেড়াচ্ছিল। বহুদিনের ঘনিষ্ঠ বান্ধবী সে তার। প্রথম থেকেই মেঘলার এই পরিবর্তন তাকে ভীষণ ভাবিয়ে তোলে। মেঘলা পুরোটা না বললেও যতটুকু বলে এবং
তাতে করে তার যা উদ্বেগ প্রকাশ পায়, তাতে মমিতার বান্ধবীর পাশে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। কিন্তু কিন্তু মেঘলার এই রাতের পরিকল্পনা শুনে এসে ঘাবড়ে যায়, আর তাকে বাধা দিতে গিয়ে তার চোখের সামনে উদয় হয় এক ভয়ঙ্কর ছায়ামূর্তির। কে এটা? এই এলাকার সঙ্গে জড়িত কোনো ভৌতিক মূর্তি নাকি? ভাবতেই একটা হিম শীতল স্রোত তার গোটা শরীর কাঁপিয়ে দেয়। সে কিছু বলতে যাওয়ার আগেই গাইড বিক্রম वर्मा বলে উঠল, आइए आइए मैडम जी, गांव के अंदर चलते हैं। ये 300 साल पहले बस्ती बसाई इलाका था। মৌমিতা আর কিছুই বলতে পারল না। এমনিও মেঘলার সাথে তার কথার সুযোগ খুব কম হচ্ছে এখানে আসার পর থেকেই। আর ওদিকে মেঘলা যেন এক বিস্ময়কর আবেগে বিভোর। মাথার ওপর প্রখর রৌদ্রের তাপ, রুক্ষ শুষ্ক প্রান্তর, আর সামনে পড়ে সুদূর প্রসারী সারিবদ্ধ একই ধাঁচের বাড়ি, সবই ভগ্নপ্রায়। অধিকাংশের মাথায় কোনো ছাদ নেই, দেওয়াল ঝরে পড়েছে। এখানকার প্রত্যেকটি বাড়িতে কঙ্কালসার অতীতের ছাপ সুস্পষ্ট। এই রকমই একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বিক্রমজি বললেন যে এইটাই সেই গ্রাম প্রধানের বাড়ি, যার মেয়ের সম্মান বাঁচাতেই গ্রাম পরিত্যাগ করেছিলেন তারা। ঘরের ভেতরে ঢোকে ওরা। দেখা যায় যে ঘরে প্রত্যেকটি জিনিস কিন্তু আজও অক্ষত। বাকিরা তখন বিক্রমজির গল্প শুনতে ব্যস্ত। মেঘলা দেখে তার সেই অজানা মূর্তি দাঁড়িয়ে রয়েছে বাড়ির সিঁড়িতে, হাত বাড়িয়ে তাকে ডাকছে কিছু দেখাবার জন্য। মেঘলা উঠে যায় সিঁড়ি দিয়ে, সবার অলক্ষ্যে। উপর থেকে গোটা গ্রামের পরিধি দৃশ্যমান। একটা অদ্ভুত নীরবতা চারিদিকে। গোল হয়ে ঘিরে থাকা ঘরগুলোর মাঝে একটা করে উঠোন। হঠাৎ চমকে উঠল মেঘলা সেই গলার আওয়াজ শুনে। দেখতে পাচ্ছ মেঘলা, সামনে সুদূর প্রসারী থর মরুভূমি। এ কিন্তু নিজের থাবা বিস্তার করেই যাচ্ছে। সামনে সেই মরুদ্যানকে প্রায় গিলে ফেলেছে, মানে জলের অভাব। বুঝতে পারছো জলের অভাবে এই রুক্ষ প্রান্তরে থাকা কতটা কষ্ট? কারণগুলোকে দেখো, তুলে ধরতে হবে এইগুলো। সিল্ক রুটে থাকা এত প্রগতিশীল অঞ্চল ধ্বংস হয়ে যাওয়ার আসল কারণগুলোকে সামনে তুলে ধরতে গেলে লক্ষ্য করো গভীরভাবে। তাহলে ভৌতিক কিছুই নেই, তাই তো? এগুলো এগুলো শুধুই মন গড়া। মেঘলার চঞ্চল হয়ে বলা কথাগুলোর উত্তরে আগন্তুকের এক দৃষ্টে তাকিয়ে থাকা তাকে আরও উদ্বিগ্ন করে দিল। এই দৃষ্টিতে মনে ভয়ের চেয়েও অধিক এক উদ্দীপনা হয় মেঘলার, যা প্রকাশের একেবারেই ঊর্ধ্বে। চেনা পরিসরের বাইরে অনেক কিছুই আছে যা অব্যক্ত। এই যেমন আমার জোট বাঁধা আছে তোমার সাথে, তাই আমি তোমার কাছে দৃশ্যমান। বাকিদের কাছে আমি স্রেফ কল্পনা। এরম অজানা বহু কিছু বর্তমান যা দৃশ্য নয়, তাই অবিশ্বাস্য। ছিটকে সরে যায় মেঘলা। তার মানে এখানে আরও অনেকের উপস্থিতি আছে যা অদৃশ্য। ভেবেই ছটফট করতে করতে এক পা করে পেছোতে থাকে সে। ছাদের একদম কোণার ভাঙা পাঁচিলের কাছে গিয়ে ডাল সামলাতে না পেরে সে পিছলে যায়। আরে সাবধানে! একদম নিচে পড়ে যাওয়ার আগের মুহূর্তেই আবার সেই হাতের স্পর্শ। তাকে যেন টেনে ধরছে সে। তবে আমি থাকতে আমি তোমার কিছু হতে দেব না। পেছনে দেখো, তাকাও দিকটায়। আমি ধরে রয়েছি তোমায়, কোনো চিন্তা নেই তোমার। ওই দেখো, দক্ষিণ পশ্চিমের ঘরের পাশ দিয়ে সূক্ষ্ম আর একটা বাঁক। ওদিকটা ওরকম ধ্বংসস্তূপের আকার নিয়েছে গোটা বাড়ির মধ্যে। খেয়াল করো, কেমন যেন কিছুর আচমকা পরিবর্তনে রূপ বদলাতে বাধ্য হয়েছে। অতি কষ্টে মেঘলা ঘুরে তাকায়, বুক কাঁপছে ভয়ে। সঙ্গে সঙ্গে আবারও সেই যন্ত্রণা। কোনো রকমে সে বলে ওঠে, ওখানে ওখানে
কিছু আজ রাতেই তো বুদ্ধ পূর্ণিমা। আজকের দিনেই তো সেই বহুকাল আগের নিরুদ্দেশ কাহিনীর সূত্রপাত হয়েছিল। রাত 12:30। কুলধারা যেন এক প্রেত নগরীর স্বরূপ। গাইড বিক্রম বর্মাকে রাজি করানো প্রায় অসম্ভব ছিল। টাকা পয়সা দিয়েও কিছুতেই সে রাজি হচ্ছিল না। भैया मदद कर दीजिए, इतना दूर आके मैं वापस नहीं जा सकती। किसी की अधूरी ख्वाहिश है इस इतिहास के राज को सामने लाना। मदद कीजिए भैया, मदद कीजिए। এই কথাগুলোতে কেমন একটা মায়া ছিল, যেটা তিনি উপেক্ষা করতে পারেননি। বাকিদেরও ভয়ে জড়সড় অবস্থা, কিন্তু মেঘলার জন্যই সবাই এসেছে। যদি বন্ধুত্ব সত্যিই থাকে, কোনো প্রতিকূল পরিস্থিতিতে তারা ছেড়ে যায় না। 5 জন গ্রামের দিকে এগিয়ে চলে। পূর্ণিমার রাত বলে জ্যোৎস্না কিছুটা অন্ধকার কাটিয়েছে। তাদের সঙ্গে জরুরি কিছু সামগ্রী আছে এবং তার সাথে হাই পাওয়ারের একটা টর্চ। প্রথমে একে অপরের পায়ের আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিল না। গ্রামের পথ চলেছে সারিবদ্ধ ভাঙা বাড়িগুলোকে নিয়ে। বিক্রমজি টুকটাক গল্পও বলছেন। দূরে রয়েছে খাবা ফোর্টের প্রান্তর, যা বেঁকে উঠে গেছে ওপরে। সেই দিকে আলো ফেলে এক উঁচু পাথরের ঢিবির পাশে সবাই একটু দাঁড়ায়। বিক্রমজি জানান, ওই যে পাশে আরও একটি গ্রাম আছে না, গ্রাম খাবা, যা সকালে দেখা গেছিল, হুবহু এই গ্রামের আদলে তৈরি আছে। আর সঙ্গে আছে নেভিয়া। এই 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 3টি গ্রাম ছিল এই 83টি গ্রামের কেন্দ্রস্থল। আর রাজত্বের কেন্দ্রবিন্দু ওই খাবা ফোর্ট ছিল, যেখানে ভ্রমণে এসেই ওই সালিম কিং কুলধারার লক্ষ্মী মাইয়াকে প্রথম দেখতে পায়। ওখানে একটা জলাশয় আছে, যা ওই পালিওয়ালি ব্রাহ্মণদের তৈরি। তাতে পুজোর জল আনতে গিয়েই নাকি ও লক্ষ্মী মাইয়াকে প্রথম দেখতে পায়। কিন্তু সেলিম সিং এই বংশধর তথ্য মানেন না। তাদের লিখিত পুঁথিতে নথিভুক্ত আছে যে 200 বছর আগে যখন এই গ্রাম বিলুপ্ত হয়, সেই সময় উনি জীবিত ছিলেন না। মেঘলার এই এক কথায় সবাই চমকে উঠল। বিক্রমজিও আশ্চর্য হলেন। সবার দৃষ্টিতে যেন একটাই প্রশ্ন, সে কিভাবে জানল এইসব তথ্য? কোনো রকম উত্তর না দিয়ে সবাইকে অবাক করে সে হাঁটতে শুরু করে দেয়। আর এর পরেই শুরু হলো কিছু অপ্রীতিকর ঘটনা। প্রথমে বিদিপ্তা কিছু দূর যাওয়ার পরেই ভয়ার্ত চিৎকার করে উঠল। কে ওখানে? সবাই থতমত খেয়ে যায় সেই চিৎকার শুনে। কিছু বুঝে উঠবার আগেই আবার চিৎকার আসতে থাকে, প্রথমে আকাশের গলায়, তারপর সুজয়ের। কেউ কাউকে সাহায্য কি করবে, কোথায় কি হচ্ছে, কেউ সেটা বুঝে উঠবার অবকাশ পর্যন্ত পাচ্ছে না। विक्रमजी चित्कार करते थके। मैंने बोला था आप लोगों को, बोला था मैंने, इसे मत उलझिए, ये आग से खेलने के बराबर है। जय बजरंगबली, जय बजरंगबली। सामने दाঁড়ানো মৌমিতা তখন ভয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। একমাত্র সেই ছিল বিক্রমজির সঙ্গে। হঠাৎ করে তারা খেয়াল করে মেঘলা কোথায়। মেঘলা তো নেই, তার তো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আর আর বাকিরা কোথায়? কাউকেই দেখতে পেল না মৌমিতা। বিক্রমজিকে কিছু বলার আগেই উনি হাতের ইশারায় চুপ করতে বললেন আর সামনে দেখান। নির্জন প্রান্তরে প্রায় নিঃসঙ্গ দুজন এখন সেই ভয়ঙ্কর অতীতের মুখোমুখি দাঁড়িয়ে। আলোগুলো যেন ঠিক মতো জ্বলছে না, বাকিদের কোনো চিহ্ন নেই। আর তাদের সামনে ভেসে উঠছে আবছা আবছা কিছু ছায়া মূর্তি। শোনা যাচ্ছে মাটির ভেতর থেকে আসা গড়গড় আওয়াজ, যেন কিছু ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে ওখান থেকে। কোনো কিছু না ভেবে বিক্রমজি চিৎকার করে উঠলেন, मैडम जी भागिए। কিন্তু বাকিদের ফেলে, মেঘলাকে ফেলে।
ছুটতে ছুটতে তখন কথাগুলো বলার বৃথা চেষ্টা করলো মৌমিতা। কিছুটা পিছিয়ে আসার সাথে সাথেই বহু মানুষের একাধিক ধাক্কা দেওয়ার মতন আঘাতে ওরা দুজনেই ছিটকে পড়ে মাটিতে। পড়ে যাওয়ার আগের মুহূর্তেই খেয়াল করে পাশেই অচেতন হয়ে পড়ে রয়েছে সুজয়, আর তার পাশে টর্চটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর তারই ক্ষীণ আলোতে কিছুটা দৃশ্যমান হচ্ছে চারপাশ। পাগলের মতন ঝাঁকাতে শুরু করে মৌমিতা সুজয়কে, যদি তার জ্ঞান ফেরে। সুজয়, সুজয়, এই সুজয়, এই সুজয়, ওঠ! কি হলো তোর? সুজয়, ওঠ! সুজয়, ওঠ! ওঠ! কি হলো? ভয়ার্ত কণ্ঠে ডেকে ওঠে মৌমিতা। এই কিছুক্ষণের মধ্যেই খেয়াল হয় আশেপাশে যেন অনেক মানুষ ঘিরে ফেলেছে তাদের। মিলিতভাবে কিছু বলতে চাইছে তারা, কিন্তু তাদের কোনো ভাষা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যেন অনেক দূর থেকে কথাগুলো আসছে। সুজয়ের সম্বিত ফিরে আসতে ধর্মর করে উঠে বসে সে। চোখে মুখে এখন তার আতঙ্ক। ওই মৃদু আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে তার সারা শরীর ঘামে ভিজে গেছে। আর কোনো দিকে না তাকিয়ে দুজনেই ছুটতে শুরু করে, কিন্তু কিন্তু কোন দিকে যাবে কিছুই ঠাউর করে উঠতে পারে না ওরা। আর বাকিরাই বা কোথায়? কোনো রাস্তাই তাদের চোখে পড়ে না। চারিদিকেই যেন গোলক দাদা। কোথায় যাবে, কি করবে ভাবতেই মাথা ফেটে যায় যন্ত্রণায়। ঠিক সেই সময় একটা তীব্র চিৎকার শুনতে পায় মৌমিতা। হ্যাঁ, এটা বিদীপ্তারই গলা। আর তার সঙ্গে সঙ্গে আকাশের গলাতেও একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। ভয়ে আতঙ্কে শিহরিত দুজন ওই আওয়াজ ধরেই এগোতে শুরু করে। মনের ভেতর অদ্ভুত এক দোলাচল, যাবে কি যাবে না। আওয়াজটা আরো তীব্র হয় আর রূপান্তর হয় কান্নায়। আমাদের বাঁচা, আমাদের বার কর এখান থেকে প্লিজ, আমাদেরকে বাঁচা। দুজনেই ভয়ে ভয়ে কিছুটা এগোতেই দেখে একটা পরিত্যক্ত কুয়ো, আর আওয়াজটা আসছে ঠিক তার ভেতর থেকে। দুজনে বহু আশঙ্কা নিয়ে নিচে টর্চের আলো ফেলতেই চমকে উঠল আতঙ্কে। একাধিক রক্তাক্ত হাত বাড়িয়ে আছে সাহায্যের জন্য। ওই ভয়াল দর্শনে আরেকটু হলেই মাথা ঘুরিয়ে পড়ে যেত মৌমিতা ওই কুয়োর ভেতরে। আর ঠিক তখনই বিক্রমজির কথা তাদের কানে আসে। भाग आइए मैडम जी, जल्दी आइए। পরিত্যক্ত সেই রাজপুরোহিতদের বাড়ির ভেতরের গোপন খুপড়ি ঘরটির সামনে দাঁড়িয়ে রয়েছে মেঘলা। সামনে মাটির প্রলেপ পড়ে গম্বুজের মতন লাগছে জায়গাটাকে। আপাত দৃষ্টিতে ঘর বলে মনেই হয় না। এটাই কি সেই ঘর যেখানে লক্ষ্মীর মৃতদেহ রেখে গিয়েছিলেন ওনারা? এই ঘরের ভিতরেই কি তাহলে সেই দেহের অবশিষ্ট কোনো কিছু উদ্ধার করার কথা বলছিলেন? মেঘলা প্রশ্ন করে তার অদৃশ্য সঙ্গীর উদ্দেশ্যে, কিন্তু অদ্ভুতভাবে কোনো উত্তর আসে না। এপাশ ওপাশ পাগলের মতন খুঁজতে খুঁজতে ডাকতে শুরু করে সে, তবুও কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ করেই কাঁধে একটা স্পর্শ অনুভূত হয় তার। আওয়াজ পাচ্ছ মেঘলা? কিছু আন্দাজ করতে পারছো এটা কিসের আওয়াজ? মেঘলা একটু স্বস্তি বোধ করে। হ্যাঁ, সে এখনো আছে, তাকে ছেড়ে যায়নি। অশরীরী হলেও মেঘলার তাকে ভরসা হয়, বুকে বল পায়। প্রশ্নের উত্তর দিতে সচেতনভাবে লক্ষ্য করতেই খেয়াল করল পায়ের নিচের মাটি যেন দুলছে, আর সেই ঘর ঘর আওয়াজটা ক্রমশ বাড়ছে। নিচ থেকে মাটি যেন সরে যাচ্ছে তার। কিছু বুঝে উঠবার আগেই সামনে সেই স্তূপাবৃত দরজায় শোনা যায় কয়েকটা টোকা পড়ার আওয়াজ। 1, 2, 3, তারপর ক্রমাগত বারবার। ধীরে ধীরে আশেপাশের দুলনি বাড়ছে, আর তার সাথে বাড়ছে সেই ঘর ঘর শব্দ। ভয়ে মেঘলা পেছোতে গিয়ে আবার সেই ভরসার স্পর্শ পায় সে। দুজনের নিশ্চুপে তাকায় দুজনের দিকে। খানিকক্ষণের বিস্মৃতিতে সবকিছু যেন এক আবেশে ঢেকে যায়। কিন্তু তারপরেই ভয়ঙ্কর দেওয়াল ভাঙার কর্কশ শব্দে কানে তালা লেগে গেল মেঘলার।
সে লক্ষ্য করে দুটো হাত দুপাশে তার কান ঢেকে রেখেছে আওয়াজের তীব্রতা থেকে তাকে রক্ষা করতে। কিন্তু কিন্তু তাকে নিয়ে বিহলতার অবকাশ না দিয়েই শুরু হয়ে যায় উথাল পাথাল কম্পন। ওলট পালট হয়ে যাচ্ছে সবকিছু। দাঁড়িয়ে থাকতে পারছে না মেঘলা। এই বুঝি পড়ে যাবে সে। ভূমি যেন তার উপরস্থ কিছুকে ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সঙ্গে চলছে ভয়ঙ্কর গর্জন, আর গগন বিদীর্ণ আওয়াজে ভেঙে পড়ছে দরজা, জানলা এবং চারপাশ। ভেতরে মিশ কালো জমাট বাঁধা অন্ধকার। আর কিছু ভেবে উঠবার আগেই মেঘলাকে জড়িয়ে প্রবল একটা বাঁধনে বেঁধে উড়িয়ে নিয়ে গেল ঘরের অন্য প্রান্তে। আতঙ্কিত মেঘলা কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। তার গলার স্বর আটকে গেল। আর যদি এক মুহূর্ত দেরি হতো তাহলে ওই অতল গভীরে নিঃশেষ হয়ে যেত মেঘলা। কিন্তু ওই দুটো বিশ্বাসের হাত আবারও তাকে চাপটে ধরে। মেঘলার শরীরটা কিছুটা এখনো ওই গর্তের মধ্যে ঝুঁকে রয়েছে। ভেতরটা যেন ছবির মতো। গোপন পথ চলে গেছে সুদূর কোনো অজানায়, আর সারি সারি দলবদ্ধ মানুষ চলছে ওই পথ ধরে। হাতে মশাল আর প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছুই নেই। ছোট শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা ওই সুড়ঙ্গের পথ দিয়ে এগোচ্ছে। অনেকটা যেতে হবে তাদের। এইভাবেই যেন তারা মনস্থ। কিন্তু আচমকা আবারও সেই কম্পন, আর ভয়ার্ত আওয়াজে চারিদিক যেন কাঁপতে শুরু করেছে ভয়ঙ্করভাবে। ভয়ে সবার চিৎকার আর্তনাদে পরিণত হয়েছে। তারা পিছিয়ে এখন উল্টো পথে দৌড়চ্ছে। মাটি কাঁপছে, ধসে পড়ছে সুড়ঙ্গের দেওয়াল, ছিটকে পড়ে যাচ্ছে সবাই। মরা কান্নায় বাঁচার তাগিদে সবাই মরিয়া হয়ে উঠেছে তখন। কিন্তু ততক্ষণে আস্তে আস্তে পথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে ভগ্ন প্রস্তরের প্রলেপে। পরিত্রাণের আর কোনো পথ নেই। ভয়ঙ্কর ভূমিকম্পে ওই সুড়ঙ্গের মধ্যে চাপা পড়ে শেষ হয়ে যেতে থাকে সকলে। স্তব্ধ মেঘলা সমস্তটা চাক্ষুষ দর্শন করে। ভয়ের আতঙ্কের ঊর্ধ্বে উঠে এখন তার অসহায় লাগে অতগুলো মানুষের নিদারুণ পরিণতি দেখে। বুঝতে আর বাকি থাকে না যে এই বসতির ধ্বংসের পেছনের আসল কারণ ছিল ভূমিকম্প। হ্যাঁ মেঘলা, ভূমিকম্প। এটা কতটা ভাইটাল ইনফরমেশন। এই গোটা বসতি ধ্বংস হয়ে যায় এই ভূমিকম্পের কবলে পড়ে। একবার না, আরও কয়েকবার আগে হয়েছে এই ভূমিকম্প। জলের স্তর নেমে কৃষি থেকে বসবাস সবেতেই বিরাট অসুবিধের কারণ সৃষ্টি হয়েছিল। দেখেছো তো মরুদ্যান কেমন শুকিয়েছে। এই স্থান ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে পড়ার আগেই এই মানুষগুলো অন্যত্র সরে যেতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই তথ্যগুলো তুমি তুলে দাও প্রত্নতত্ত্ব বিভাগের হাতে। আমি এটা নিয়েই কাজ করছিলাম, কিন্তু হঠাৎই অ্যাক্সিডেন্ট হওয়াতে আমি... মিথ্যে কথা, সব 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 মিথ্যে কথা। মিথ্যে কথা বলো না, বলো না আদিত্য, তুমি মিথ্যে কথা বলো না। তোমার তোমার মুখে মিথ্যে কথা মানায় না আদিত্য। এইবার মেঘলার কথায় থেমে যায় আগন্তুক অশরীরী। সে বলে চলে, ভাবছো চিনলাম কিভাবে? তুমি আমায় তো শুধু চিঠি লিখতে কোনোদিন দেখিও নি, বেশি কিছু নিজের কথা বলতেও না। কিন্তু তোমার হাতের লেখা ওটা লিখবে কিভাবে? ওই বইগুলোর মধ্যে একটা চিরকুট রয়ে গিয়েছিল। তো তোমার লেখা কবিতা আমার জন্য লিখেছিলে তুমি। আমার জন্য লিখেছিলে সেই কবিতা। তুমি সুসাইড করেছো, ওইভাবে রাস্তায় বেরিয়ে জেনে বুঝে করেছো। আমাকে বাঁচাতে করেছো তুমি, আমাকে হার্ট ডোনেট করতে করেছো। তোমার আর আমার ব্লাড গ্রুপ এক ছিল। তুমি সব জানতে, তাই না? বলো হ্যাঁ, সব জানতে তুমি।
নিজের পরিবারকেও সুন্দর এই কাণ্ড ঘটাবার আগে বলে রেখেছিলে নিশ্চয়ই যে তুমি তোমার মৃত্যুর পর তোমার দেহ দান করতে চাও, শুধুমাত্র আমাকে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। কেন কেন আদিত্য, কেন? আর বলতে পারে না মেঘলা, কান্নায় ভেঙে পড়ে সে। না হলে তোমায় বাঁচাতে পারতাম না মেঘ, আর তুমি না থাকলে আমার থাকা আর না থাকা তো সমান। বরং এই তো ভালো হলো, আমার হৃদয়টা থাকলো তোমার কাছে। মেঘ রোদ্দুরের একসাথেই এই গগনে বিচরণ, কিন্তু দৃশ্যমান হওয়া ঠিক সহজলভ্য নয়। হতে গেলেই একজনের আড়ালে অন্যজনকে স্থান দিতে হয়। তাই তুমি থাকো, আমি বরং আড়ালেই থাকি, তোমার বুকে। কাঁদতে কাঁদতে মেঘলা শেষবারের মতন জড়িয়ে ধরার আপ্রাণ চেষ্টা করে তার আদিত্যকে। এক রাশ শূন্যতা ছাড়া আর কিছুই প্রাপ্য হয় না। ভোর হয়ে আসছিল। খেয়াল রেখো নিজের, তোমার ভালো থাকাই আমার পরম চাওয়া মেঘ। আদিত্যর বলা শেষ দুটো কথাই যেন হৃদয়ে তোলপাড় করতে শুরু করে দেয় মেঘলার। আবারও বুকটা ব্যথা করে ওঠে তার, কিন্তু আজকের কষ্টের ভাবটা একদম অন্যরকম। মেঘলার কাছে এখন সব কিছু আছে, অথচ অথচ ভালোবাসার মানুষটা যে আর থাকবে না। এই খামতি পূরণ হবার নয়, এই হাহাকারগুলো নিয়েই মিলিয়ে যাচ্ছে আদিত্য দূর দিগন্তে, সভা দৃষ্টির অগোচরে। নাকি সে উদিত হবে পুনরায়, যেমন রাতের অস্তিমিত সূর্য উষার আমন্ত্রণে হয়। শুনছিলে আজকের গল্প দীপান্বিতা মিত্র নাথের লেখা অব্যক্ত। আজকের গল্প পাঠে ছিল 221B হ্যারিসন রোড থেকে সুমিতেন্দ্র দা, ফি অফ ফেদার্স থেকে অনিরুদ্ধ, সুপ্রজা, সায়ন্তন, গার্গিনী এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং সমগ্র পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।